আমি আসলে এটাকে বিপ্লব ঠিক বলবো না। তাহলে কি ছাত্রলীগের জায়গাটা অন্য দলগুলো দখল করছে? মানে আওয়ামী লীগ বিএনপি না করলে যে অরাজনৈতিক সরকার হবে এমনটি বলা খুব কঠিন। 20 থেকে 24-এর ভিতরে উন্নত রাষ্ট্রে তারা যে পড়ার জন্য গিয়েছে, হায়ার স্টাডির জন্য, সেটা প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে। তার একটা সিটের জন্য একজন এলাকার নেতা, যিনি হয়তো ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়, তার পিছু পিছু ঘুরতে থাকে। এখন পর্যন্ত আমরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই সরকারকে কোনোভাবে সুস্পষ্ট অবস্থান নিতে দেখিনি। বৈষম্য বিরোধী ছাত্র হলে সেটা অরাজনৈতিক এমন কিন্তু দাবি করা একেবারেই যায় না। দর্শক আমন্ত্রণ নাগরিক টিভির বিশেষ আয়োজন কথোপকথনে। চলমান সমস্যা, সাম্প্রতিক ইস্যু, শিক্ষাঙ্গন, রাজনীতি, সংবিধান সংস্কার, এই সকল প্রশ্নের উত্তর থাকবে আমাদের আয়োজনে। দেশ সংস্কার চলছে, পরিবর্তনের হাওয়া লেগেছে। জানতে চাই শিক্ষা ব্যবস্থার অবস্থা। আমাদের আজকের নির্ধারিত বিষয় শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি। আজকে আমাদের সাথে স্টুডিওতে হাজির হয়েছেন অধ্যাপক ABM মশিউল হোসেন, অধ্যক্ষ সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এবং সাথে আছেন অধ্যাপক ডক্টর জুবাইদা নাসরিন। আপনাদেরকে আমন্ত্রণ আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। স্যার, শুরুতেই যেটি আসলে জানতে চাইবো, দেশ কেমন চলছে? দেশ আসলে একটা পরিবর্তনের পর এখন আমরা একটা ক্রান্তিকালী অতিক্রম করছি বলবো। আর এই একটা ফেজ যেটা চলছে, সেটা কেমন চলছে, এটার ফলশ্রুতি বা এটার যে ফল, সেটার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য, তার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সময় বলতে পারবে আমরা কেমন থাকবো, কেমন চলছে। আর স্যার, আমি আসলে জানতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বিভিন্ন খাতে বহুমাত্রিক সংস্কার আমরা দেখলাম, কিন্তু আসলে যে বিষয়টি মানে চোখে পড়ার মতো, যে শিক্ষা খাতে কোনো নজরকাড়া পরিবর্তন কিন্তু আসেনি, অথচ এই বিষয়ে বোধহয় একটু সংস্কার দরকার ছিল। আপনি কি বলবেন? দেখুন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকে যে কোনো বিষয়ই। কিন্তু শিক্ষার যে সংস্কার, যেটা কথাটা আসছে, আমরা খেয়াল করেছি যে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে সব সংস্কারের বা সব কিছুতেই সংস্কারের প্রশ্ন আসছে। কিন্তু আমার মতে, যেহেতু আমি শিক্ষার সাথে আছি এবং সেই জন্য বলবো না, নিরপেক্ষ এবং নির্মোহ দৃষ্টিকোণ থেকেই বলি যে সর্বাগ্রে কিন্তু আমাদের সংস্কারের প্রশ্নই যদি আসে, আমাদের শিক্ষা সংস্কার প্রয়োজন। এবং আমার এও বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে শিক্ষায় যদি আমরা সংস্কারটাকে দীর্ঘ মেয়াদী একটা প্রক্রিয়ার মাধ্যমে যদি শিক্ষা সংস্কারে যেতে পারি, তাহলে হয়তো অন্যান্য সংস্কারগুলো করাটা আমাদের জন্য সহজ হবে। এটা একটা অনেক বড় ব্যাখ্যা থাকবে, কিন্তু আপাতত আমি এইটুকুই বলতে চাই। জি, আচ্ছা, শিক্ষা ব্যবস্থার সংস্কার বলতে আসলে মানে কি বোঝাচ্ছে সরকার? তারা আসলে কোন বিষয়গুলোর উপর জোর দিচ্ছে? এখন আপাতত মোটা দাগে শিক্ষা বিষয়ে যে সমস্ত উদ্ভূত পরিস্থিতি, যে সমস্ত নৈরাজ্যকর অবস্থা এখন বিরাজমান আছে, সেই সমস্ত বিষয়ের সংস্কারটাই হয়তো মূলত ওনারা চিন্তা করছেন। কিন্তু সংস্কার বিষয়ে তো আমরা এই কথা বলতে পারবো না যে সংস্কার অলরেডি চলমান। শিক্ষার সংস্কার কতটুকু চলমান বা কী চলছে, সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়, যদিও অন্যান্য বিষয়ের সংস্কারটা অনেকটাই আলোর মুখ দেখছে বলে মনে হচ্ছে। তো এই জন্য কিন্তু শিক্ষার যে সংস্কার, যে অর্থের সংস্কার হলে পরে শিক্ষা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাবে। আপনারা কি ধরনের প্রত্যাশা করেন? আমাদের প্রত্যাশা তো অনেক। শিক্ষা সংস্কারের বলতে আমি চাইবো যে সবার আগে আমাদের প্রয়োজন, অনেকেই বলে শিক্ষা নীতির কথা, যে 52 বছর হয়েছে লিবারেশনের পরে, আমাদের স্বাধীনতার পরে, কিন্তু এই 52 বছরেও আমাদের শিক্ষা এক নীতি আমরা সেই অর্থে পাইনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আরও একটু পিছন থেকে বলতে চাই, আমি শিক্ষা নীতির আগে আমি শিক্ষা দর্শনের কথা বলবো। জি, আমাদের কি একটা গোল ফিক্স আপ করতে পেরেছি কিনা, তার জন্য আমাদের একটা এডুকেশন ফিলসফি দরকার, আমরা সেটা করতে পারিনি। এবং যদি আমরা শিক্ষা দর্শনটাকে ফিক্স আপ করতে পারি অ্যাজ এ গোল, দেন আমরা শিক্ষা নীতি দিকে যেতে পারবো। কারণ শিক্ষা দর্শনটা থেকেই আমাদের নীতিটা উৎসারিত হবে, নীতিটা আসবে। অ্যান্ড দেন সেই শিক্ষা নীতি যদি আমরা পেয়ে যাই, আমরা পাই, তাহলে সেই শিক্ষা নীতির মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা কমিশন করতে পারবো, যে কমিশন সেই নীতির আলোকে, সেই ফিলসফিকে গোল হিসেবে রেখে স্ট্র্যাটেজি মেক করে এটাকে ইমপ্লিমেন্টের দিকে যাবে। আমরা প্রথমেই শিক্ষা কমিশনের কথা বলি, কিন্তু শিক্ষা কমিশন ফ্রুটফুলি, পজিটিভলি যদি কাজ করতে হয় এবং খুব লং টার্ম বেসিসে যদি কাজ করতে হয়, যেটা আমাদের এখনো হয়ে ওঠেনি,
সেটা করতে হলে ডেফিনেটলি আমাদের একটা শিক্ষার এডুকেশন ফিলসফি প্রয়োজন হবে, অ্যান্ড দেন শিক্ষা নীতি, তারও পরে হচ্ছে শিক্ষা কমিশন। স্যার, খুব সংক্ষেপে যদি একটু বলেন যে প্রচলিত শিক্ষা ব্যবস্থার আসলে ত্রুটিগুলো কি কি? প্রচলিত শিক্ষা ব্যবস্থা ত্রুটির কথা যদি বলতে হয়, তাহলে প্রথমেই আমি বলবো আমরা একটা রেসের ভিতরে আছি। আমরা পুরো জাতিকে, ছাত্র শিক্ষার্থী সকলকে, ইভেন আমাদের গার্ডিয়ানদেরকে আমরা একটা রেসে ফেলে দিয়েছি। আমরা সকলেই একটা প্রতিযোগী মনোভাব নিয়ে আসছি। প্রতিযোগিতা ডেফিনেটলি একটা পজিটিভ টার্ম, কিন্তু এইটা শিক্ষার ক্ষেত্রে বিগিনিংয়েই যখন উদার মানসিকতা নিয়ে একটা বাচ্চা, মানে শৈশব থেকে একটা বাচ্চা লার্নার হিসাবে যাবে স্কুলে, ইনস্টিটিউশনাল শেপের দিকে যাবে, পারিবারিক কথা বলছি না, সেক্ষেত্রে প্রথমেই আমরা তাদেরকে রেসে ফেলে দিচ্ছি। আমরা এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মনোভাবটা তার বিকাশের জন্য সহায়ক নয়, এবং এই জন্য আমি বলবো যে আমাদের মাইন্ডসেটটা অত্যন্ত নেগেটিভ আমি বলবো। ধন্যবাদ স্যার। আপা, যদি একটু আসলে জানতে চাই যে আমরা এতক্ষণে মানে এত দিনে যা বুঝলাম যে শিক্ষা ব্যবস্থার সংস্কার বলতে জনগণ মূলত একটি পদ্ধতিগত পরিবর্তনের কথা বলে আসছে, কিন্তু নতুন করে আসলে জুলাই বিপ্লবের পরে শিক্ষা ব্যবস্থার যে সংস্কারটি হচ্ছে এখনো পর্যন্ত আমরা যা জানি সেটি হচ্ছে যে একটি ইতিহাসগত এবং কিছু তথ্যগত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। মানে এই পরিবর্তনটা আসলে সরকার আসলে কোন দিকে পরিবর্তনের ক্ষেত্রে জোর দিচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি কয়েকটা দিক নিয়ে কথা বলবো। স্যার ইতিমধ্যে বলেছেন যে শিক্ষা দর্শনের কথা, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা দর্শনের উপর আসলে একটি দেশের শিক্ষা ব্যবস্থাপনাটা একটা যুক্ত থাকে, যে কেন আমি পড়াশোনা করবো এবং কেন প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার। এবং আমাদের দেশে কিন্তু শিক্ষা ব্যবস্থার যেমন স্তর আছে, তেমন আছে ধরনও নানা রকম। যেমন প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে নানামুখী শিক্ষা পদ্ধতি আছে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আপনার মাদ্রাসা শিক্ষা, আপনার ক্যাডেট কলেজ, বেসরকারি স্কুলগুলো এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। তো আমাদের নানা ধরনের কিন্তু একটা শিক্ষা পদ্ধতি আছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আপনার সেখানে ধরন আছে, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং আর্মিদের বিশ্ববিদ্যালয় আপনারা জানেন। তো এখন একটি রাষ্ট্রে তো মাল্টিপল এডুকেশনের ধরন থাকতে পারে, কিন্তু কথা হলো সেটা সেই রাষ্ট্রের দর্শনের সঙ্গে, শিক্ষা দর্শনের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে। যেটি হয়েছে যে এখন প্রথম দেখুন, আমাদের আজ পর্যন্ত আমরা 10টা সংস্কার কমিশন পেয়েছি, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন কিন্তু এখন আমরা দেখতে পাইনি। এখন এর মধ্য দিয়ে যে বিষয়টা আমাদের কাছে এসেছে সেটা হলো শিক্ষা একটা অবহেলিত খাত। তাহলে সব সরকারের কাছে এখনো পর্যন্ত সেটাই দেখছি। হ্যাঁ, কারণ আগের সরকারগুলোতে আমরা দেখেছি যে শিক্ষার বাজেট হলো 5%, 7%। হ্যাঁ, সেখানেও কিন্তু বারবার এসেছে যে শিক্ষা খাতটাই সবচেয়ে অবহেলার। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে 10টি কমিশনার শিক্ষা নিয়ে কিন্তু সেখানে। তো আর দৃশ্যমান যে পরিবর্তনটা আমরা একমাত্র নড়াচড়া আমরা দেখেছি ইতিহাস নিয়ে, যে পাঠ্যপুস্তককে নিয়ে নড়াচড়াটা হয়েছে। এবং সে পাঠ্যপুস্তকও সংস্কারের ক্ষেত্রে মনোযোগটা দেওয়া হচ্ছে অমুকের ইতিহাস বাতিল করে আরেকজনের ইতিহাস লিখতে হবে। তো এখন দেখুন, মানে ইতিহাস গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে, যে ইতিহাসে শুধুমাত্র এক পক্ষের ইতিহাস কিংবা এক দলের ইতিহাস থাকবে, সেই ইতিহাস নিয়ে কথা বলতেই হবে। ইতিহাস কিন্তু জনমুখী, ইতিহাস জনগণের। হ্যাঁ, মুক্তিযুদ্ধ এই দেশের মানুষের, হ্যাঁ, 7ই মার্চ এই দেশের মানুষের। সেটা মালিকানা কোনো দলের কাছে কক্ষিগত থাকতে পারে না। তো যে ইতিহাসের আপনার একটা লিঙ্গীয় পুরুষ দীপ্ততা থাকে, একটা দলীয় দীপ্ততা থাকে, একটা শ্রেণীর একটা ঝলকানি থাকে, সেই ইতিহাস নিয়ে বারংবার প্রশ্ন তুলতেই হবে। এখন সেই ইতিহাসের আপনার পরিবর্তনে যদি মনোযোগ হয়ে আরেকটি ইতিহাস পুনঃস্থাপন হয়, তাহলে কিন্তু সেটা আবার ইতিহাসের যে একটা ক্ষমতাহীন বা নির্মোহ ইতিহাস তৈরির ঝোঁক রয়েছে সেটিও বলা যাচ্ছে না। কিন্তু আমরা আপাতভাবে যেটি দেখেছি, আমরা কিছু ডিরেকশন দেখেছি যে এটা যোগ হবে, এটা বাতিল হবে। কিন্তু সামগ্রিক অর্থে যে শিক্ষা ব্যবস্থাপনার যে পরিবর্তন, সেটি কিন্তু আমরা একেবারে এখন পর্যন্ত দেখতে পাইনি। এই ক্ষেত্রে কি বলা যায় যে আসলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেয়ে এই যে পরিবর্তনটা, সেটি আসলে রাজনৈতিক স্বার্থ হাসিলের ক্ষেত্রটা বেশি প্রাধান্য পাচ্ছে? জি, একেবারে। এখানে হলো কি, দেখুন, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য হলো, যেখানে যে রাজনৈতিক একটা আধিপত্যবাদের বিষয় আছে, সেটা পাঠ্যপুস্তককে ঘিরে। এবং এটা যেটা আমাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা যারা
রিসিভ করছে শিক্ষার্থীরা, তাদের জন্য কিন্তু খুবই, আমি মনে করি তাদের মানসিক, রাজনৈতিক, সামাজিক গড়ন তৈরির ক্ষেত্রে একটা নেগেটিভ ভূমিকা রাখছে। দ্বিতীয়ত, যেমন আমি এখন একটা কাজ করছিলাম যে আমাদের প্রি প্রাইমারি যে আমরা বিভিন্ন ভাষায় বই আপনারা দেখেছেন যে তৃতীয় শ্রেণী পর্যন্ত 5টি আদিবাসী ভাষায় বই হলো, সেগুলো আসলে কি হচ্ছে। তো সেগুলো মূল্যায়ন আমরা দেখেছি, সেগুলো পুরোটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা ভাষার অনুবাদ। এবং কেন আমাকে দ্বিতীয় শ্রেণী বইতে লিখতে হচ্ছে হামার সাদ্রি বই, এটা তো আমার মানে আমার সাদ্রি বই কিন্তু ও লিখছে না, আমার বাংলা বই বা হ্যাঁ। তো একজন যারা সাদ্রি ভাষায় কথা বলছে শুধুমাত্র যে ওরাও যে বলছে তা না, আমাদের 10-এর অধিক ভাষাভাষী সাদ্রি ভাষায় কথা বলে, তাদের বই হবে হামার সাদ্রি বই, যে আমি সাদ্রি ভাষায় বই, কিন্তু সে পড়ছে হামার বাংলা বই। এবং পুরো বাংলা বইটি যেটি আছে আপনার 90% হলে অনুবাদ করা সাদ্রি ভাষায়। কিন্তু এটি কিন্তু মূল আপনার যে আমরা বাইলিঙ্গুয়াল যে কথা বলছি বা বিভিন্ন ভাষাভাষীর মাতৃভাষায় পড়াশোনার অধিকার সেটি কথা বলছে, সেখানে কিন্তু তার সংস্কৃতি প্রাধান্য পাওয়ার কথা, তার ছড়া, তার কবিতা, তার গল্প প্রাধান্য পাওয়ার কথা। এবং এই বইগুলোর উদ্দেশ্য হলো একজন আদিবাসী যেন বাংলা ভাষাটা ভালো করে শিখতে পারে, সেটি উদ্দেশ্য। তো এখন দেখুন, শিক্ষা যখন একটা রাজনৈতিক হাতের সে ব্যবহৃত হবে, সেটা ইতিহাস হোক, সেটা বিভিন্ন ভাষীর জন্য বাংলা শেখা বা একটা জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে, বাঙালি জাতীয়তাবাদের উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখার দলিল হিসেবে উপস্থাপিত হোক, তখনই কিন্তু সমস্যা হয়ে যায়। দেখেছি দেখুন আপনার তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী বইয়ে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু জীবনও আপনার আদিবাসী ছাত্রছাত্রীদেরকে সাদ্রি ভাষায় পড়তে হচ্ছে। জি আপা, এই যে বারে বারে শিক্ষাক্রম পরিবর্তন হওয়া, তো বিগত সময়ে আমরা দেখেছি যে একটা নতুন করে কারিকুলাম এসেছে এবং পরবর্তীতে সেটা আসলে বাতিলের জন্য আন্দোলনও হয়েছে, এবং এখন এসে আবার নতুন করে সেই পুরনো কারিকুলামে ফেরত যাওয়া, অর্থাৎ এই যে মাঝের যে সময়টা, এই সময়টার মধ্যে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে একরকম অ্যাডপ্ট করে নিয়েছে। তো আবার এই যে কারিকুলাম পরিবর্তন করাটা, তো নতুন করে গড়ে তোলাটা নতুন সরকারের জন্য কোনো রকম চ্যালেঞ্জ হবে কি? দেখুন, এখানে একটা খুব গোজামিলে বিষয় হলো, আমাদের দেশে বেশিরভাগ মানুষ শিক্ষা দর্শন, ক্যারিকুলাম, শিক্ষানীতি, সিলেবাস এগুলোর মধ্যে একটা একবারে মানে একদম কেমন যেন একটা খিচুড়ি করে ফেলে আর কি। মানে এগুলো যে আলাদা আলাদা বিষয় সেগুলো বুঝতে পারে না। এবং খোদ যারা শিক্ষা মন্ত্রণালয়েও আমি দেখেছি যে বিষয়গুলো নিয়ে আসলে স্বচ্ছ ধারণা নেই। তো স্বচ্ছ ধারণা না থাকার কারণে যে বিষয়গুলো ঘটছে, যেমন গত যে ক্যারিকুলামটা ছিল সেটা বেশ কিছু জায়গা নিয়ে অনেক অভিভাবকদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো যেহেতু আমরা মানে গত শিক্ষানীতি একটা রিভিউয়ার ছিলাম এবং আমরা বিভিন্ন জায়গায় মানে শিক্ষানীতিগুলো কী সমস্যা হচ্ছে বা ক্যারিকুলাম নিয়ে কী সমস্যা হচ্ছে আজ দেখার চেষ্টা করেছি। আমাদের দেশে আরেকটা, আমাদের দেশটা এটা হতে পারে যে একটা মানে প্যারেন্টসদের একটা খুব ধারণা থাকে যে আমার বাচ্চা হলো পৃথিবীতে ঈশ্বর আমার বাচ্চাকে সবচেয়ে আলাদা করে তৈরি করেছেন এবং আমার বাচ্চা কিছুই জানে না এবং বই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে রিপ্রোডাক্টিভ হেলথ, তারপরে আপনারা জানেন যে একটি ঘটনা ঘটেছিল যে হিজড়াদের নিয়ে একটি গল্প থাকার কারণে যে বিষয়টি হয়েছিল 7ম শ্রেণীর বইতে। এর আগেও যে আপনার প্রজনন স্বাস্থ্য নিয়ে যে একটি আছে সেটি নিয়েও কথাবার্তা হয়েছে যে কেন স্টুডেন্টরা এগুলো জানতে হবে, এগুলো আগেও ছিল, এগুলো ক্লাসে পড়ানো হতো না, বলতো বাড়িতে গিয়ে পড়ে আসুন। কারণ হলো আমাদের অভিভাবকরা মনে করেন যে তাদের বাচ্চারা বই পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, খুব মজার হলো এই অভিভাবকদের সকলেরই বাচ্চার কাছে কিন্তু মোবাইল আছে, সে তো নিজেই কিন্তু মোবাইল দিয়ে সব দেখছে। কিন্তু আমাদের এই যে প্যারেন্টসদের যে একটা ধারণা যে কিছু হলে বলে যে না আমার বাচ্চা তো এরকম না, অন্যের সঙ্গে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুর সঙ্গে মিশে নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা পজিটিভনেস কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা সাইকোলজি যে এই শিক্ষার দর্শনে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা থাকে শিক্ষার মনস্তত্ত্ব, সেই জায়গাটা কিন্তু আমরা কখনোই কাজ করিনি, কখনো কিন্তু আমরা কাজ করার কথা ভাবি না। তো আমাদের কাছে শিক্ষা যে ক্যারিকুলাম বলেন, সিলেবাস বলেন, শিক্ষানীতি বলেন, সকল কিছু হাজির হয় দালিলিক একটা ডকুমেন্টস হিসেবে। তো যে কারণে আপনার এই ক্রাইসিসগুলো তৈরি, এখন এই সরকারের জন্য চ্যালেঞ্জগুলোকে, এই সরকার কিন্তু আমরা দেখেছি যে অনেকে বলছেন যে 3 মাস খুব কম সময় সরকারকে মূল্যায়ন করা, এটা যেমন সত্যি, আবার 3 মাস যে খুব একেবারে কম যে একেবারে বলা যাবে না কথা তাও কিন্তু না। আমরা দেখেছি সরকার কিন্তু আবার এই 3 মাসে আসলে সর্বপ্রথম কোন দিকে গুরুত্ব দেওয়া উচিত ছিল?
দেখুন, সর্বপ্রথম তো গুরুত্ব দেওয়া উচিত ছিল, আমি মনে করি যে এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় যে জায়গা ছিল সেটি হলো প্রাপ্যতা, সমতা, ন্যায্যতা এবং মানে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, এগুলোকে নিশ্চিত করা। এখন দেখুন, সবচেয়ে যে দুটো বিষয় নিয়ে এখনো মানুষ সাফারার হচ্ছে বা ভুক্তভোগী হচ্ছে, সে দুটোর একটি কিন্তু এখন মধ্যে ঠিক হয়নি। একটি হলো জননিরাপত্তা এবং আরেকটি হলো মানে আইন শৃঙ্খলা আসলে ঠিক করা, আরেকটি হলো যে দ্রব্যমূল্য বৃদ্ধি। তো আমি এই প্রসঙ্গে আসলে স্যারের কাছে একটু জানতে চাই, আপা যেমন শিক্ষা পদ্ধতির কথা বলছিল, তো সেক্ষেত্রে শিক্ষা পদ্ধতি প্রণয়নের ক্ষেত্রে আসলে কোন স্তরে কিরকম ভাবে পরিবর্তন আসা দরকার আপনি কি মনে করেন? স্তরের যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু মানে একেবারে সহজেই বলে দেওয়া যাবে না, কারণ আমাদের প্রাথমিক আছে, মাধ্যমিক লেভেল আছে, দেন আমাদের হায়ার এডুকেশনের বিষয়টা আছে। এখন প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদেরকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা অসংখ্য মানে বহুমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের ম্যাডাম যেমনটা বললেন, শিক্ষা ব্যবস্থা আছে, এটা থাকতেই পারে, কিন্তু বাস্তবে আমাদের গোল কিন্তু যদি ফিক্স আপ থাকে, তাহলে যে কোনো একটা হাইওয়েতে কি থাকে, যে হাইওয়ে যাচ্ছে কিন্তু বহু রাস্তা সাব রোড এসে হাইওয়েকে কানেক্ট করে, কিন্তু আমি যদি হাইওয়ে থেকে প্যাসেজ করতে না পারি, বের হয়ে যাওয়ার অথবা তাদের গোল ফিক্স আপ করতে, আমি বারবারই যেটা বলছি, যদি করতে না পারি, তাহলে পরে আমাদের কিন্তু আলটিমেট যে রেজাল্ট সেটা আমাদের নেগেটিভ হবে। যেমন আপনি দেখেন আমাদের যে ফ্লাইওভারগুলো হয়েছে, কি হয় যে ফ্লাইওভারগুলো উঠলে পরে আমরা ফ্লাইওভার থেকে নেমে ল্যান্ডিংয়ে যে আমাদেরকে আর ওখান থেকে কিন্তু আমরা প্যাসেজ পাচ্ছি না, যার কারণে ফ্লাইওভার উপরেও কিন্তু জ্যাম হচ্ছে। তো সুতরাং আমাদেরকে সবার আগে নিশ্চিত করতে হবে যে আমরা আমাদের এই স্টুডেন্টদেরকে বা এই লেভেলের যে শিক্ষার্থী, তাদেরকে পরীক্ষার্থী না বানিয়ে তাদেরকে শিক্ষার্থী যদি বানাতে পারি, অ্যান্ড দেন তাদেরকে যদি ফ্রুটফুলি আমি পরবর্তী ল্যান্ডিংয়ের পরবর্তী ধাপে, যেমন প্রাথমিকে তারা প্রাইমারির দিকে যাবে। প্রাইমারি একটু সংক্ষেপে যদি আসলে পলিসি, কন্টেন্ট বা মাধ্যমগুলো নিয়ে যদি একটু বলতেন যে তাদের আসলে কোন মাধ্যমে পড়া উচিত, কারণ এই শিক্ষার্থীরাই একটু উচ্চ পর্যায়ে গিয়ে তারা আবার আন্তর্জাতিক মানের শিক্ষার জন্য বাইরে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে এই পলিসি এবং কন্টেন্টকে নিয়ে যদি কিছু বলতেন। পলিসি আর কন্টেন্ট নিয়ে কথা বললে তো আসলে আমাদেরকে আরও পিছনের দিকে যেতেই হবে। তার কারণ হচ্ছে যে পলিসি মেক করতে পারি নাই বলে কিন্তু আমাদের আজকে এই ডেভাস্টেশনটা শিক্ষার ক্ষেত্রে হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে একদিকে আমাদের বাজেটে 1.69 সম্ভবত এই বছর, আমি যদি ভুল না করে থাকি, আমাদের বাজেট আছে। এটা তো আসলে মানে অত্যন্ত আশ্চর্যের একটা বিষয়। আর পাশাপাশি কি আমি একটা সমীক্ষা দেখছিলাম যে বিগত 10 বছরের তুলনায় এই কোভিড পরবর্তী এই সিচুয়েশনে, মানে 20 থেকে 24-এর ভিতরে আমাদের ব্রেন মানে আমাদের সন্তানরা উন্নত রাষ্ট্রে, আমেরিকা, কানাডা অথবা যুক্তরাষ্ট্রে তারা যে পড়ার জন্য গিয়েছে, হায়ার স্টাডির জন্য, সেটা প্রায় 3 গুণ বেড়ে গিয়েছে, 3 গুণ। তো এখন এর পিছনে আমাদেরকে কাজ করতে হবে, তার কারণ আমাদের জাতীয়তাবোধ, আমাদের দেশপ্রেম, এই জিনিসগুলো আমাদের মজ্জাগতভাবে নেই বিধায় আমি হায়ার এডুকেশনের জন্য স্টুডেন্টরা যাবে, এতে কোনোই সমস্যা নাই, কারণ এক্সচেঞ্জ অফ এডুকেশন ভিউজ এটা আমাদের থাকতেই হবে, তাহলে আমরা স্ট্যাটিক হয়ে যাব। কিন্তু আফটার কমপ্লিশন অফ দেয়ার কোর্সেস তারা হাউ মাচ দে আর রিটার্নিং অ্যাট হোম, এইটা আমাদেরকে দেখতে হবে। এবং কেন আসছে না, কেন আমরা নিশ্চিত করতে পারছি না যে তাদের এই অ্যাচিভমেন্টের পরে তাদের যে টেকনিক্যাল নোহাউ অথবা তাদের যে গ্র্যাজুয়েশন পরবর্তী যে জীবনটা, সেটা এখানে নিরবচ্ছিন্ন অথবা নিরুপদ্রব অথবা কমফোর্টেবল করতে পারি না, তারা এখানে কমফোর্ট ফিল করবে না বিধায় তারা ওই সেকেন্ড ক্যাটাগরির সিটিজেন হিসাবেও ওখানে কমফোর্ট ফিল করে এখানে আসার চেয়েও। আমি এই বিষয়গুলোকে আমি হাইলাইট করতে চাই। আপা, স্যারের কাছে আসলে মাধ্যমিক বা প্রাথমিকের কথা জানছিলাম, জিজ্ঞেস করবো বিশ্ববিদ্যালয় পর্যায়ে, যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদান পদ্ধতি কেমন হওয়া উচিত, বিগত সময়ের থেকে আসলে এখন কোন পরিবর্তনগুলো চান আপনারা? দেখুন, আমাদের দেশে যে পাঠদানের সংস্কৃতি নামে একটা বিষয় আছে, তো প্রাথমিক থেকে শুরু করে যে পাঠদানের সংস্কৃতির যে চর্চা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখি, মূলত সেগুলো কিন্তু একমুখিক, যে শিক্ষকই হয়তো বলে যাচ্ছেন বা এবং এর মধ্যে দিয়ে ছাত্র শিক্ষক ক্ষমতার যে সম্পর্কটা একেবারে প্রাথমিক থেকে
মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেটাকে মানে একবারে জারি রাখার এক ধরনের সিস্টেমেটিক মানে প্রসেস আছে, যেটাকে বলি আপনার ক্ষমতা যে উৎপাদন, সেটা যেমন আপনার বাইরে আমরা অনেকেই আমাদের দেখার সৌভাগ্য হয়েছে যে স্টুডেন্টরাও ক্লাস নিচ্ছে, কোনো একটা টপিকস নিয়ে তারা আর্গুমেন্ট করছে, শিক্ষকরা হয়তো কোনো বইকে রেফার করছে। তো আমাদের এখানে নানা রকম এখানে ক্রাইসিস আছে। এই বিষয়টি কিন্তু পাঠদান পদ্ধতি শুধুমাত্র শ্রেণীকক্ষের ছাত্র শিক্ষক কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে তা কিন্তু না, পাঠদানের সঙ্গে কিন্তু আচ্ছা আপনার একজন ছাত্র নির্ভয়ে ক্লাস করতে পারছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের 15 বছর না, এর আগেও যেখানে রাজনৈতিক সরকার বিএনপি ছিল বা এরশাদ আমলেও এই চিত্র আসলে বর্তমানে কেমন? মানে এখনো পর্যন্ত কি ক্যাম্পাসে আসলে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত? না, আমি এটা বলবো যে না নিশ্চিত আছে সেরকমও বলা যাবে না, কারণ আমি আগেও বলেছি যে এই যে গত 3 দিন আগে একটি ঘটনা ঘটেছে, আমি বলবো যেখানে আমি উপস্থিত ছিলাম। আমার এক ছাত্রী হঠাৎ করে রোকেয়াল সামনে থেকে আমি আসছে, আমাকে জড়িয়ে ধরলে, মানে আমাকে বাঁচান, একটা ছেলে আমাকে ছুরি নিয়ে ঘুরছে। তো আমি দেখলাম ছেলেটাকে কিন্তু মারছে, পাশে অনেকগুলো ছেলে এবং শুয়ে রাখছে। একটা ছেলে সত্যিকার অর্থে 20 বছর, সেটা ছুরি নিয়ে একটা মেয়েকে এসে বলছে যে যা আছে দাও। এই যে ক্যাম্পাসে দিনেই কিন্তু মানে 4টার দিকে। তো এখন কথা হলো যে এই যে অনিরাপত্তার জায়গাটা, সেটা ছেলে হতে পারে, নারী শিক্ষার্থী হতে পারে, পুরুষ শিক্ষার্থী হতে পারে এবং লিঙ্গ বৈচিত্র্যের শিক্ষার্থীও হতে পারে। তো এখন ছাত্র সংগঠনগুলোর ব্যবস্থাপনার যে দৃশ্যটি আমরা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল, সেটা হলো ছাত্র সংগঠনগুলো, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এক ধরনের আধিপত্য, দৌরাত্ম্য এবং তাদের ভয়। কিন্তু এখন এখানেই আমি আসলে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম বিতর্কিত কেন, এবং একই সাথে এই সংগঠনগুলো আসলে আধিপত্য বিস্তার করে যে আবাসিক ক্ষেত্রে, অর্থাৎ হলের সিট বরাদ্দের সময় আসলে সংগঠন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটু এগিয়ে থাকে, একটু যদি স্পষ্ট করতেন। একটি বিষয় তো আছে যে ক্ষমতাসীন দলের সংগঠন হলে তারা এক ধরনের এম্পাওয়ার্ড বোধ করে, এবং আমাদের যে শিক্ষক রাজনীতি রয়েছে এবং শিক্ষকদের দলীয় রাজনীতি, যারা ক্ষমতাসীন দলকে সমর্থন করেন কিংবা তাদের সদস্য থাকেন, তাদের মধ্যে কিন্তু এই ছাত্র নেতাদের এক ধরনের আপনার দিন দরবার চলতে থাকে। তারাও পদ পদবি পেতে চান, বিভিন্ন জায়গার ভিসি হতে চান, এবং এই ছাত্র সংগঠনরাও তাদের ছত্রছায়ায়, মানে এখানে শিক্ষকরা বিশেষ করে ছেলে হলগুলোতে আপনার শিক্ষকরা কিন্তু নিষ্ক্রিয় থাকেন, হল অ্যাডমিনিস্ট্রেশনে পরিচালনার অলিখিতভাবে ছাত্র নেতারা নিয়ে নেয়। তো সেখানে দেখুন একটা ছোট্ট একটা সিটের জন্য, মানে আমাদের আমি সৌন্দর্য বলি আর মানে যদি দুঃখের কথাও বলি, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত 2/3 শিক্ষার্থী আসে অত্যন্ত অসচ্ছল পরিবার থেকে, অর্থনৈতিকভাবে যারা অসচ্ছল, তারা একটু থাকার মানে খরচ বাঁচানোর জন্য তারা একটা সিটের জন্য একজন এলাকার নেতা, যিনি হয়তো ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়, তার পিছু পিছু ঘুরতে থাকে, এবং এই সিটের বিনিময়ে তাকে হয়তো ওই রাত জেগে মিছিল করা, তাকে দলীয় কর্মসূচিতে যাওয়া, না গেলে তার উপরে টর্চার করা, এবং যে আমরা এগুলো দেখেছি যে আপনার গেস্ট রুম নির্যাতন, তারপরে আপনার কমন রুম নির্যাতন, সেগুলো চলতে থাকে। তো এই যে একটা ভীতিকর অবস্থা চলতে থাকে, অনেক ছাত্রকে আমরা সকালবেলা দেখতাম যে ক্লাস করতে আসতে পারতো না। আপা, এই চিত্র তো আসলে শুধু রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে না, অরাজনৈতিক সংগঠন, আমরা যদি আসলে সাংবাদিক সমিতি বলি, রিপোর্টার্স ইউনিট বলি, উদীচী বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা লক্ষণীয়। একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে সিন্ডিকেটে নানা ধরন আছে, এটা সবগুলো কিন্তু একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে চলছে। আপনি আমাদের দেশে বেশিরভাগ কালচার বা ইভেন বাম সংগঠনগুলো বা বাম দলগুলোও যদি বলেন, তাদের দলও যে গণতান্ত্রিক চর্চা আছে সেরকম কিন্তু বলা যাবে না। এক নেতাকেই তো আমরা বারবার প্রেসিডেন্ট থাকতে দেখছি, খুব কম, এবং যিনি প্রেসিডেন্ট হতে পারছেন না তিনি কিন্তু দল ভাঙার চিন্তা করেন যে আমি প্রেসিডেন্ট না, আমি বাদ দিয়ে নতুন প্রেসিডেন্ট হচ্ছে, তাহলে আমি এই দল থেকে চলে যাবো আমার অনুসারীদেরকে নিয়ে। তো এই যে একটা আপনার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দলকে পরিচালনা করার সংস্কৃতি বাংলাদেশে ডান দলে হয়তো বেশি আছে, বাম দলে যে নাই এরকম বলবো না। এখন দেখুন এখন কি হচ্ছে, তাহলে এখন তো ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, জি এখন তাহলে কি আসলে স্বস্তি হচ্ছে? আমরা দেখেছি যে এখন ছাত্র শিবির একটা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ছাত্র সংগঠনগুলোতে এখানে আমরা দেখছি যে ছাত্র শিবিরের কর্মকাণ্ড এখন আছে, ছাত্র দল সাম্প্রতিক সময় কমিটি দিয়েছে এবং তাদের মধ্যে একটা টেনশন শুরু হয়েছে। কিন্তু তাহলে কি ছাত্রলীগের জায়গাটা অন্য দলগুলো দখল করছে? হ্যাঁ, বর্তমান এই এক সপ্তাহ যদি চিত্র বলি, নিঃসন্দেহে আপনারা দেখবেন যে ছাত্র দলের পোস্টার খুলে ফেলা হয়েছে ক্যাম্পাস থেকে, তাদের পোস্টার তুলে ফেলা হয়েছে, তাদের অলরেডি যে চিকা মারা শুরু হচ্ছে, দেয়াল লিখন শুরু হচ্ছে, সেগুলোকে মুছে দেওয়া হয়েছে। এগুলো কি সাধারণ শিক্ষার্থীরা করছে? দেখুন, সাধারণ শিক্ষার্থী ব্যানারটি আমি বলবো যে এটা আসলে বিভিন্ন সময় তৈরি হয়েছে, কিন্তু এগুলো অরাজনৈতিক ব্যানার এমন কিন্তু বলা যাবে না।
কারণ আমরা দেখেছি যে একটি গণ-অভ্যুত্থানে ছাত্র মানে সাধারণ ছাত্র ঐক্য বা সাধারণ ছাত্রদের যে ব্যানার তৈরি হয়েছিল, পরবর্তী আমরা দেখেছি যে সেখান থেকে শিবির নেতারা আত্মপ্রকাশ করেছে, সেখান থেকে বিভিন্ন সংগঠনের নেতাদের বা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতাদের আমরা পরিচয় দেখেছি। তো এখন সাধারণ ছাত্র হলে বা বৈষম্যবিরোধী ছাত্র হলে সেটা অরাজনৈতিক এমন কিন্তু দাবি করা একেবারে যায় না, একেবারে যাবে না। তো এখন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কম্পিটিশন বা যেরকম একটা দৌরাত্ম্যের জায়গা আমরা দেখছি বর্তমানে, সেটি ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে। তো সেখানে যে তাহলে কি ক্যাম্পাস শুধুমাত্র ছাত্র শিবির এবং ছাত্র দলের জন্য নিরাপদ? আমি মনে করি যে ক্যাম্পাস তো এখন 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 রাজনীতির প্রক্রিয়া যেটি হচ্ছে আর কি, আমি যদি বলি যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কিন্তু অরাজনৈতিক সরকার না। মানে আওয়ামী লীগ বিএনপি না করলে যে অরাজনৈতিক সরকার হবে এমনটি বলা খুব কঠিন। তাহলে আমরা কেন বলছি কথা, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কাদেরকে প্রাধান্য দিচ্ছে? যদি আপনি প্রথম দিন থেকে দেখেন, যখন আপনি সেনাপ্রধান ডাকলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন, তখন পর্যন্ত কিন্তু জামাত ইসলামী নিষিদ্ধ দল ছিল, হেফাজতে ইসলাম কোনো দলই ছিল না, কিন্তু তাদেরকে আমরা দেখেছি তাদেরকে ডাকা হয়েছে প্রধান রাজনৈতিক দল হিসেবে। ঠিক এমনটি দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন ছাত্র সংগঠনগুলোকে ডাকা হলো গত মাসখানিক দেড় মাস আগে, তখন কিন্তু আমরা দেখেছি সেদিনে প্রথম ছাত্র শিবির কমিটি হিসেবে আত্মপ্রকাশ করলো এবং ছাত্র শিবিরের সভাপতির সামনে আসলো। তাহলে আপনি দেখুন যে কারা প্রাধান্য পাচ্ছে, কোন বিবেচনা প্রাধান্য পাচ্ছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কাদের প্রাধান্য দিচ্ছে এবং কোন মতাদর্শকে প্রাধান্য দিচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে। চিত্রটা আসলে আমাদের কাছে স্পষ্ট তো বলাই যায় যে আসলে যে একটি মানে রাজনৈতিক দল আপনার আওয়ামী লীগ, তারা দীর্ঘদিন এখানে আমি বলবো যে 3টি নির্বাচন তারা বিতর্কিতভাবে করেছে, সেটি যেমন সত্য, এবং তারা জনগণের নানা ধরনের অধিকার হরণ করেছে সেটি সত্য। আপনার এক ধরনের কর্তৃত্ববাদ তৈরি করেছে সেটি সত্য, কিন্তু এর বিপরীতে যে গণঅভ্যুত্থানের যে মূল জায়গা ছিল আপনার বৈষম্যহীনতা, কর্তৃত্বহীনতা, সাম্য প্রাপ্যতা এবং একটা মানে অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্রের আলাপ, সেটা কিন্তু আমি মনে করি না যে সে আলাপ এখন পর্যন্ত সরকার যথেষ্টভাবে তুলতে পেরেছে। যে কমিশনগুলো তৈরি হয়েছে, এই 10টি কমিশনের কোনোটিতে কিন্তু আমরা ঠিক সমাজে অন্তর্ভুক্ত অর্থে যেটা বোঝানো হয় যে আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, আপনার জেন্ডার ডাইভার্স পপুলেশন যদি বলি, বা দলিত মানুষ, কেউ কিন্তু এই সংস্কার কমিটি থেকে অন্তর্ভুক্ত না। এখন কোনো মতাদর্শিক অন্তর্ভুক্তিকে আসলে আমি ঠিক অন্তর্ভুক্তিমূলক জাতি রাষ্ট্রের সরকারকে মানে প্রতিনিধিত্ব হিসেবে দেখতে নারাজ আসলে। জি আপা, আবারও আসবো এই একই প্রসঙ্গে। স্যার, আপনার কাছে যদি একটু জানতে চাই, বিগত সময় নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আমরা দেখেছি বিগত সময় অর্থাৎ সরকার পতনের পর বাংলাদেশের সব জায়গায়, ঢাকা সহ ঢাকার বাইরেও অনেক জায়গায় মানে গত 4 মাসে জোরপূর্বক শিক্ষকদেরকে পদত্যাগ করানো, লাঞ্ছিত করার ঘটনা, মানে ছাত্রদের পাওয়ারটাকে একরকম নেগেটিভলি উপস্থাপন করা, মানে এই চিত্রটা কি আসলে আমাদের কাম্য ছিল? না, এটা তো কাম্য ছিল না। এবং বিশেষত আমরা স্কুল পর্যায়ে দেখেছি। বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, সেখানে বিভিন্ন ধরনের আসলে ছাত্র সংগঠনের অস্তিত্ব আছে, কিন্তু স্কুল পর্যায়ে সেরকম আসলে ছাত্র সংগঠনের অস্তিত্ব দেখি না, এবং ওই ছাত্র রাজনীতির চর্চাটাও দেখি না। তাহলে স্কুলের ক্ষেত্রে এই যে বিষয়গুলো ঘটে গেল, এটা আমাদের জন্য আসলে কি বয়ে নিয়ে আসে? দেখেন, এইটা একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের স্কুল, গভর্নমেন্ট স্কুল যেগুলো থাকে, সেটা এডুকেশন মিনিস্ট্রি সরাসরি দেখভাল করে, তার জন্য আমাদের একটা অধিদপ্তরও আছে। কিন্তু প্রাইভেট মানে এর থেকে মানে সরকারি থেকে বেসরকারি সংখ্যা কয়েক গুণ বেশি। এগুলো একটু ম্যানেজিং কমিটি থাকে। তো ইনফ্যাক্ট আমি বলতে দ্বিধা করব না যে ম্যানেজিং কমিটিগুলো যে থাকে, তারা বিভিন্নভাবে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে কিন্তু তাদের একটা যোগসাজশ থাকে। তো ম্যানেজিং কমিটি হয়তো তাদের ভালো মন্দের দিক বিচার করে বা তাদের নিজস্ব স্বার্থের কথা চিন্তা করে বিভিন্নভাবে এই ধরনের কাণ্ডের সাথে হয়তো জড়িত থাকতে পারে।
এটা আমি বলবো। আমি স্যারের সঙ্গে একটু এই বিষয়ে একটু আলাপ তুলতে চাই। দেখুন, খুব ইন্টারেস্টিং আলাপ হলো যে এত সংস্কার কমিটি হলো, শিক্ষা বিষয়ে কোনো সংস্কার কমিটি হলো না, কিন্তু সবচেয়ে বেশি মব ভায়োলেন্স হলো শিক্ষাঙ্গনে। দেখুন, আমার কাছে মনে হয়েছে যে শুধুমাত্র শিক্ষকদের বিরুদ্ধে নালিশ, শিক্ষকদেরকে জবাবদিহি করা হচ্ছে খুব স্বাভাবিকভাবে। যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে বিশেষ করে হলে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে নিপীড়ন শিকার হয়েছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দ্বারা, এবং সেক্ষেত্রে হয়তো শিক্ষকদের কাছে তারা বিচার পায়নি, সেজন্য তাদের ক্ষোভ আছে। কিন্তু দেখুন, আমলাতন্ত্রে কোনো সরকার দাবি করেনি কেউ। আপনার সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বাংলা একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, বিভিন্ন জায়গায়, সেখানেও কিন্তু সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট, বাজার, সেখানে কিন্তু কেউ সংস্কার দাবি করেনি। ইভেন খোদ মিলিটারিতেও কেউ সংস্কার দাবি করছে না। সকল আপনার অনানুষ্ঠানিক মানে মব ভায়োলেন্সের মধ্যে সকল আপনার জায়গার শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট ছিল। কিন্তু এই টার্গেটকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার অনুমোদন দিয়েছে। কেননা এখন পর্যন্ত আমরা মব ভায়োলেন্সের বিরুদ্ধে এই সরকারকে কোনোভাবে সুস্পষ্ট অবস্থান নিতে দেখিনি। এবং কোনো মানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যাদেরকে আমরা ভিসি বলছি, তারা কিন্তু এই মব ভায়োলেন্স, যে শিক্ষকদের বিরুদ্ধে মব ভায়োলেন্স হলো বা বিভিন্ন জায়গায় একে পাকড়াও করো, একে ধরো, বিচার প্রত্যেকে সরাও, প্রেসিডেন্টকে সরাও, বিচার কার্যে মানে আপনার এক ধরনের বাধা তৈরি করা, ইভেন যাদেরকে গ্রেফতার করা হলো তাদের আইনজীবী না দাঁড়ানো, তাদের পক্ষে না কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া, এই সবগুলো কিন্তু মব দ্বারা তাড়িত হচ্ছে। এবং আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে মবের উপরে। কারণ এই মব ভায়োলেন্স নিয়ে যেমন কথা বলি না অন্তর্বর্তীকালীন সরকার, তেমন কথা বলতে শুনি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু একটা কথা বলেননি। তো এই যে একটা বিষয় যে এক ধরনের ক্ষমতা চর্চা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কারের নামে অনানুষ্ঠানিকভাবে, কিন্তু অন্যদিকে সরকার থেকে শিক্ষা কমিশন সংস্কার নিয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। খুবই একবারে প্যারাডক্স। মব ভায়োলেন্সের কথা আপনি বলছিলেন, ঠিক সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো, মব ভায়োলেন্স এখন হয়তো মাত্রা একটু বেশি, পূর্বে যে ছিল না বিষয়টা এরকম না। আমরা সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হেনস্থার কথা জানি যে যিনি আসলে তৃতীয় লিঙ্গ ইস্যুতে কথা বলেছিলেন এবং চরমভাবে সমালোচিত হয়েছিলেন এবং তাকে একটু নিগৃহীত হতে হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা, তারা তো আসলে আমাদের সমাজে তাদের অস্তিত্ব রয়েছে। তাহলে আমাদের সমাজে এই বিষয়টাকে গ্রহণ করতে হলে, এই মানুষগুলার কে তুলে আনতে হলে, অর্থাৎ একদিকে যেমন ধর্মীয় সংবেদনশীলতা তৈরি না হয় এবং অপরদিকে যারা আসলে এই জিনিসটিকে পরিচিত করছেন তাদেরকেও কোনো ধরনের নিগৃহের শিকার হতে না হয়, সেই ক্ষেত্রে আসলে কি ভূমিকা হতে পারে শিক্ষা ব্যবস্থার, মানে শিক্ষা ব্যবস্থার দায় কতটুকু? এখানে দেখুন, একটা হলো যে পুরো আমাদের দেশে 2013 সালে যখন বিগত আওয়ামী লীগ সরকার আপনার হিজড়া লিঙ্গ নামে নারী এবং পুরুষের পাশাপাশি যে জনগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছিল, কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা তাদের হিজড়া জানি, যাদের আপনার জেন্ডার আইডেন্টিটি আপনার প্রথাগত নারী পুরুষের বাইরে। এখন দেখুন কেন এই সমস্যাগুলো হচ্ছে। আমি আগে যে সমস্যাগুলো যদি আমরা ট্রিট করতে না পারি তাহলে আমরা সমাধানের দিকে যেতে পারবো না। এখন সরকার কিন্তু এক লাইনে একটা ঘোষণা দিয়ে, যেটাকে আমরা বলছি যে এটা কিন্তু আপনার একটা স্বীকৃতি, আর কিছু কিন্তু বলা হয়নি যে এই মানুষরা কারা আসলে। তা আমাদের দেশে বেশিরভাগ মানুষের ধারণা যে হিজড়া হলো যৌন প্রতিবন্ধী এবং এমন এক ধরনের মানুষ যে যাদের হয়তো আপনার অ্যাম্বিগুয়াস জেনিটালিয়া আছে, যে তাদের যৌন অঙ্গ নির্দিষ্ট নেই। কিন্তু আসলে কিন্তু ভুল ধারণা। এটি একটি জেন্ডার এবং আপনার সেক্সুয়াল আইডেন্টিটি কিন্তু আলাদা একটা। আপনার এই যে বিষয়টা আমরা বলছি জেন্ডার ডাইভার্সিটি বা আমরা বলছি লিঙ্গ বৈচিত্র্য, যে আপনি সেক্স এবং জেন্ডারকে যদি আলাদা দেখেন, ইংরেজিতে বললে হয়তো বিষয়টা খুব মানে আমাদের জন্য বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, যে মেল এবং ম্যান কিন্তু এক বিষয় না। যদি বাংলা আমরা দুটোই কিন্তু লিঙ্গ বলছি, আমাদের সমস্যাটা হলো কি আমরা সেক্স এবং জেন্ডারকে বাংলা দুটোই লিঙ্গ অনুবাদ করেছি। মেল এবং ফিমেল হলো সেক্সুয়াল আইডেন্টিটি, আর ম্যান এবং উমেন হলো জেন্ডার আইডেন্টিটি। এখন মেল হলেই যে সবাই ম্যান হবে তা কিন্তু না। এই যে আমাদের ভ্রান্ত ধারণার মধ্যে একটা হলো, আমরা মনে করেই ধরে নিচ্ছে যে তিনি জৈবিকভাবে দেখতেন পুরুষ, তাহলে উনি পুরুষের মতোই ভাববেন, পুরুষের মতোই কথা বলবেন, পুরুষের মতোই চালচলন, তার থট প্রসেসিং হবে। এখন এই হিজড়া বিষয়টি হলো একটা সংস্কৃতি মধ্যে দিয়ে বড় হয়, এবং এই বিষয়টি আসলে বোঝা পড়লো এই মানুষটা তারাই যারা আসলে বায়োলজিক্যালি মেল কিন্তু তাদের হয়তো
আপনার মেয়েদের হরমোন বেশি শিক্ষা বলে ব্যবস্থা সমাজকে কিভাবে প্রস্তুত করবে? এখন আপনাকে এটা জানতে হবে, ইনক্লুসিভ যেটা আমি বলছি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে তাদেরকে শুধুমাত্র না জানার কারণে সে আমার মতো না, এর জন্য আমার সঙ্গে মিশতে পারবে না, এই জায়গাটা আমরা আছি। তাহলে সরকারিভাবে আপনাকে সঠিক সংজ্ঞাটা দিতে হবে। দ্বিতীয়ত হলো যে বিষয়টি নিয়ে আপনার যে আন্দোলন হচ্ছে, গত জানুয়ারিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, এর আগে আমরা দেখেছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক পাঠ্যপুস্তক ছেড়ে ফেলেছিলেন সেই পাতাগুলো। তা আমাদের এখানে এই বিষয়টি ঘটার একটি কারণ হলো যে থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, হিজড়া অনেকগুলো টার্ম ব্যবহার করা হয় একই জনগোষ্ঠীকে বোঝানোর ক্ষেত্রে। এবং যেটা বলছে যে যারা ভুল বুঝছেন তারা বলছেন ট্রান্সজেন্ডার হলো যে যারা নিজে অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করে, আসলে কিন্তু তা না। একই জনগোষ্ঠীতে ইংলিশ নলেজে ট্রান্সজেন্ডার বলে, হিজড়া হলো আমাদের লোকাল টার্ম আসলে। হ্যাঁ, তো আমরা গত বছর যেটা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমত আমরা একটা কোটা করেছিলাম যে এই হিজড়া অবলিক ট্রান্সজেন্ডার, যে একই মানুষজন যারা বিদেশে পড়াশোনা করতে যাবে মানুষটা যারা একইভাবে যেন কোটাটা অ্যাভেল করতে পারে। এখন শিক্ষা ব্যবস্থার যে আপনার কীভাবে তাদেরকে আমরা ইনকর্পোরেট করতে পারি সেটা হলো শিক্ষা ব্যবস্থায় একটা হলো যে কোটা তো আমাদের জারি আছে এখন পর্যন্ত আমরা মনে করি। দ্বিতীয়ত হলো যে এই যে আপনার মানে সঠিক ধারণাটা দিতে হবে যে লিঙ্গ আমাদের সংবিধানের সঙ্গে কিন্তু একটু সাংঘর্ষিক, কারণ লিঙ্গ ভিত্তিতে কারোর প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না। এই বিষয়ে কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমরা কিন্তু সেটা চর্চা করি না। তো আমরা যদি সেই জায়গাটা যাই যে কারো লিঙ্গীয় পরিচয়ের ভিত্তিতে কারো অধিকার হরণ করা যাবে না, সেই জায়গাটা যদি আমার মনে হয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা প্রধান কারণে এলো কাউকে পিছিয়ে রাখা যাবে না। আমরা আসলে কাউকে পিছিয়ে রাখি আমাদের মনোভাবের কারণে, এবং আমরা সাংবিধানিক যে জায়গাগুলো সেগুলো ব্যক্তিগত প্রাত্যহিক জীবনে চর্চা আনে না। এই জিনিসগুলো আসলে যখন নির্ধারণ করা হবে তখন আসলে কিসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? সেটা কি ধর্ম নাকি উন্নত বিশ্ব নাকি ভিন্ন কোনো দিক? একটা খুব আমাদের একটা বিষয় আমাদের সবাইকে জানতে হবে, পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানে কী হচ্ছে। পাকিস্তান কিন্তু আপনাকে জানতে হবে যে মুসলিম দেশগুলোর মধ্যে খুব প্রোগ্রেসিভ আইন আছে, এবং পাকিস্তান কিন্তু প্রথম থেকে ট্রান্সজেন্ডার বলছে, এবং 2018 সালে পাকিস্তানের শরিয়া কোর্ট বলেছে ট্রান্সজেন্ডার বিয়ে ইসলামে বৈধ, এবং ট্রান্সজেন্ডারদেরকে আপনার সম্পত্তির অধিকার দিতে হবে। তো এখন আমাদের একবারে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যে একটা ইসলামিক দেশ, সেখানে যেখানে আপনার এই হিজড়ারা আপনার সকল সম্পত্তির অধিকার সহ বৈবাহিক অধিকার সহ সকল কিছু পাচ্ছে, কিন্তু আমরা কেন সেটা করতে পারছি না আসলে? তাহলে যদি আমি ওয়েস্টার্ন বাদই দিই তাহলে, এবং ইন্দোনেশিয়া সেখানে কিন্তু আছে, তাহলে ইসলামিক দেশগুলোকে আপনি নিয়ে আসেন না আমলে যে সেখানে কি হচ্ছে। তো আমাদের সাউথ এশিয়ান দেশগুলোর মধ্যে পাকিস্তান ইসলামিক দেশ, সেটাও কিন্তু আমরা এই মডেলটাও দেখতে পাই যে সেখানে কি হচ্ছে। তাহলে আমাদের যে কারো প্রতি শুধুমাত্র তার আপনার জন্মগত মানে বৈচিত্র্যের কারণে কারো প্রতি কোনো ধরনের বৈষম্য প্রদর্শন করা যাবে না। আমি মনে করি কি নতুন করে কন্ট্রোভার্সি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, মানে সেটা কিন্তু সুযোগ নেই আসলে। জি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়ে আমাদের খামতি আছে জানাশোনার, এই বিষয়ে আমাদের আসলে একেবারে নীতিমালায় খামতি থাকার কারণে যে যেভাবে পারছে তার মতো করে ব্যাখ্যা দিচ্ছে। এবং আবার সর্বশেষ যেটা জানতে চাইবো যে বিস্তর আলোচনা করছিলাম, এই যে আমাদের একটা বড় বিপ্লব হলো, এই বিপ্লবটা কি আসলে বিশ্ববিদ্যালয়ে যা পাঠদান পদ্ধতি অর্থাৎ সেই অর্থ বোঝাই হয়েছে, আমরা যা আসলে ভেতরে ধারণ করি আমাদের শিক্ষা পদ্ধতি যা যা আমরা শিখেছি বিপ্লবটা তারই প্রতিফলন কিনা, নাকি আসলে অন্য কিছু ভূমিকা পালন করেছে? আমি আসলে এটাকে বিপ্লব ঠিক বলবো না, এটা একটা গণ অভ্যুত্থান কে আমরা বলতে পারি। এখন একটা দেশে একটা আমাদের দেশটি স্বাধীন হয়েছে 1971 সালে, যে কোনো স্বাধীন দেশে নানা ধরনের মানে তরিকা থেকে গণ অভ্যুত্থান হতে পারে। এখন দেখুন এখানে এটি একেবারে জনগণের স্বতঃস্ফূর্ততে হঠাৎ করে হয়েছে এমনটা বলা যায় না। খোদ প্রধান উপদেষ্টাও কিন্তু সেটা বলেননি, তিনিও বলেছেন এটা একটি পরিকল্পিত আপনার মাস্টার প্ল্যান ছিল এটার পেছনে, তিনি বলছেন, এবং তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছেন। তো সেটা তবে আমি মনে করি যে এখানে সাধারণ লোকের জন্য অংশগ্রহণ ছিল না এমনটা বলবো না, কারণ বিগত আওয়ামী লীগ কর্তৃত্ববাদী সরকারের যে নমুনায় আওয়ামী লীগ পৌঁছে গিয়েছিল সেখানে হলো জনগণের বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টা, বিশেষ করে বাক স্বাধীনতার যে বিষয়টা, বিশেষ করে জনগণকে অহেতুক শত্রু বানানো, সব জায়গায় ষড়যন্ত্র খোঁজা, কয়েকটি নির্বাচনকে জনগণের ভোটাধিকারের মতো অধিকারকে হরণ করা, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে জনগণ সেই সরকারের প্রতি একটা অনাস্থা তৈরি হয়েছিল এবং জনগণের দূরত্ব তৈরি হয়েছিল আওয়ামী লীগ সরকারের
সঙ্গে। কারণ ভোটকে আপনি যখন প্রাধান্য না দিবেন, মানুষ তার কাছে জনপ্রিয় মানে আপনার প্রাধান্য পাবে না। তো এই সরকারেও কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে এখানেও কিন্তু জনসম্পৃক্ততা নাই। এখন এই জন্য আমি বিপ্লব বলছি না, কারণ সরকার যখন জনবিমুখ হয়ে যায়, জনমুখী হয়ে যায়, সে সরকার একদিনের জন্য থাকুক আর মানে 10 বছরের জন্য থাকুক। ধন্যবাদ। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। স্যার, একদম সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, যেহেতু মাধ্যমিক নিয়ে বেশি কাজ করছে, শিক্ষাক্ষেত্র সংস্কারের ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিকের ইতিহাসের যে বইগুলো রয়েছে এখানে ইতিহাসগত কিছু পরিবর্তন হচ্ছে। এই যে ম্যাটেরিয়ালগুলো, এগুলো আসলে আমরা কোথায় পাচ্ছি? যেমন মৌলানা ভাসানী হঠাৎ করেই, তার অবদান ডেফিনেটলি ছিল, কিন্তু হঠাৎ করেই জনপ্রিয় হয়ে গেল। এই ব্যাপারগুলো আসলে কি প্রমাণ করে যে আমরা কি কাউকে আসলে একটু বড় করে দেখাতে গিয়ে অন্য কাউকে ছোট করছি কিনা? একদম সংক্ষেপে। ইতিহাসের একটা নিজস্ব ধারা আছে। আমরা যদি ইতিহাসকে ইতিহাসের মতো চলতে দেই এবং নির্মোহ দৃষ্টিকোণ থেকে যদি ইতিহাসকে রচনা করতে চাই এবং বাস্তবে যদি সেটাকে প্রতিফলন করতে পারি ভবিষ্যতের জন্য, তাহলে অবশ্যই ইতিহাসে যার যা প্রাপ্য, যার যা অবস্থান, সেটা সুনিশ্চিত করা সম্ভব হবে। এবং আমরা যাদেরই নাম বলতে চাই না কেন, ভাসানী থেকে শুরু করে সকল আমাদের লিডার যারা ছিলেন, নেতা দেশকালের জন্য, তাদের সকলেরই কিন্তু কিছু না কিছু অবদান ছিল। এবং যার যা প্রাপ্য, আমি যে কথাটা বলছি আবারও কোট করছি, যে যার যা প্রাপ্য সেটা যদি ইতিহাসে সুনিশ্চিত করতে পারি, তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট রূপরেখা তৈরি হয়। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন নাগরিকের ওয়েবসাইট, ইউটিউব এবং ফেসবুক পেজে।